চকবাজারের ওয়াহেদ মেনশনের বেজমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক। আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ। ওয়াহেদ মেনশনে ছিল না অগ্নি নিরাপত্তা বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা বললেন ফখরুল। উদ্ধার ৬৭ জনের ৪৬ জন শনাক্ত, ৪৫ জনকে স্বজনের কাছে হস্তান্তর। বাকিদের লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষায় নমুনা সংগ্রহ চলছে। চকবাজারে আগুনে ২ সহোদর সহ অন্তত ১২ স্বজনকে হারিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জে শোকের মাতম। এখনও মেলেনি অনেকের খোঁজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহিদ মেনশনের বেসমেন্টে শত শত কন্টেইনার ও বস্তায় বেআইনিভাবে এখনও মজুদ আছে রাসায়নিক। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছালে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহিদ মেনশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি ওয়াহিদ মেনশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন ওয়াহিদ মেনশনের বেসমেন্টে এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে এগুলো হচ্ছে রঙের পাউডার। এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, এবং সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলো হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। যদি চুরিহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে, যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফায়ার সার্ভিস বলছে ওয়াহিদ মেনশনের বেসমেন্টে থাকা রাসায়নিকের গুদাম পর্যন্ত আগুন পৌঁছলে বিস্ফোরণের মাত্রা হতো ব্যাপক। এতে আগুন নেভাতে সময় লাগতো অনেক বেশি, ফলে বেড়ে যেত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ। বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না, তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যেই কেমিক্যালই হোক সব কেমিক্যালই বিপজ্জনক। এবং আপনি দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর বেসমেন্ট, এটা এই বেসমেন্টে কার পার্কিং থাকার কথা স্বাভাবিক নিয়মে, কিন্তু এখানে তারা গোডাউন করে রাখছেন এবং এই গোডাউনে যেভাবে মাল রাখার কথা সেই স্টোরিং যে প্রিন্সিপাল আছে, সেপারেশন, সেগ্রিগেশন, আইসোলেশন, সেই প্রিন্সিপালও মানা হয় নাই এবং পুরা নিয়ম বহির্ভূত ভাবেই এখানে বেসমেন্টে গোডাউন রাখা আছে। চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ মেনশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজুক কর্মকর্তা।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। তারা জানান, রাসায়নিক দ্রব্য মজুতের কারণেই অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ নিয়েছিল। এক সপ্তাহের মধ্যে ভবনগুলোর কলাম বিমগুলো চেক করে একটা রিপোর্ট দেয়া যে সেটাকে চালিয়ে যাবে কিনা অথবা ওটাকে বন্ধ করতে হবে কিনা। এই ধরনের একটা ভবনে কিন্তু আসলে একটা সিঁড়ি পর্যাপ্ত না। আমরা কিন্তু খুঁজে দেখলাম যে পিছে একটা সিঁড়ি আছে, আর দুই তলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি, এবং তার ফলে যেটা দেখা গেছে যেটা ইভ্যাকুয়েশন, অর্থাৎ একটা আগুন লাগলে যে ইভ্যাকুয়েশন করার যে সিস্টেমটা, ফায়ারের যেই ইকুইপমেন্ট গুলো সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। উপরে আমি দোতলায় দেখলাম যে ইনসুলেশন টেপ গুলো আছে, যে এগুলো একটা কেমিক্যালি অবশ্যই এগুলোও আপনার ট্রিগার করেছে আগুনকে। প্রত্যেকটা জিনিসই আগুনকে ট্রিগার করেছে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখনই আমরা তার অনুমোদন নিয়ে করেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে চকবাজার থানায় মামলা হয়েছে। দ্রুত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব, এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে এটার বিচার হবে। অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। পুরান ঢাকায় এমন দুর্ঘটনা রোধে বাসাবাড়ি থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের প্রতি জোর দাবি স্থানীয়দেরও। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা বেশি ভাড়ার আশায় গোডাউন ভাড়া দেয়। এসব গোডাউনের মধ্যে প্রায় পলিথিন, শপিং ব্যাগ, কেমিক্যাল এগুলোর ব্যবহার হয়। যেখানে গ্যারেজ, একটা 7 তলার তলাবাড়ি, এই গ্যারেজের মধ্যে ফ্যাক্টরি হয় কিভাবে? আমাদের এই অর্থ এরিয়ার থেকে এই ধরনের কেমিক্যাল সরে গেলে অনেক নিরহ মানুষ আমাদের বেঁচে বা শান্তিতে থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। শফিক, আজকে কিন্তু আমরা দেখছি সকাল থেকে কিন্তু এখানে যে নিখোঁজ যে 21 জন রয়েছে সেই 21 জনের স্বজনরা কিন্তু একে একে আসছে এখানে তারা এসে তাদের আহাজারিতে আসলে কিন্তু আজও সেই বলা যায় ঢাকা মেডিকেলের এই মর্গের এলাকা ভারী হয়ে আছে, এবং 22 জন ছিল এবং গতকালকে একজন শনাক্ত হয়েছিল, এবং তাদের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ তাদের শনাক্ত করে তাদের কাগজ দিয়েছে। অর্থাৎ 21 জন এখন নিখোঁজ রয়েছে, এবং এই 21 জনের যেহেতু আসলে আর চিহ্নিত করার কোনো উপায় নাই, সে কারণে কিন্তু তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের যে স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এরই অংশ হিসাবে কিন্তু বেলা 11টা থেকে এখানে সিআইডির একটি যে টিম, ফরেন্সিক টিম এসেছে ডিএনএ টেস্টের জন্য। তারা কিন্তু এখানে কাজ করছেন। দেখতেই পাচ্ছেন যে তারা আসলে যেহেতু তাদের কাছে যে প্রত্যেকটি মরদেহে 67টি যে মরদেহ রয়েছে সবগুলোরই স্যাম্পল রয়েছে, এবং তারা এখন তাদের স্বজনদের ডিএনএ, স্বজন বলতে খুব কাছের কাউকে খুঁজছেন তারা, বাবা মা, ভাই বোন অথবা সন্তান, তাদের ডিএনএর যে নমুনা সেই নমুনা কিন্তু তারা এখন সংগ্রহ করছেন, এবং পাশাপাশি কিছু তথ্য তারা লিপিবদ্ধ করে নিচ্ছেন। এবং এই সিআইডির এই ফরেন্সিক টিমের পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে, তারা এইটি আসলে একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্যাম্পল যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে পৌঁছতে একটু সময় লাগবে। তারা মোটামুটি নির্দিষ্ট করে না বললেও হয়তো বা 2 দিন বা 3 দিনের মতো সময় লাগবে, কিন্তু তারা যেটা বলেছেন তাদের আন্তরিকতায় ঘাটতি নেই। তারা চেষ্টা করবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যত কম সময়ের মধ্যে আসলে এই যে নমুনা সংগ্রহকৃত যে নমুনা, এই নমুনাগুলো নিয়ে ক্রস ম্যাচ করে একটা সিদ্ধান্তে বাকি যে 21টি রয়েছে সেই 21টির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর
পাশাপাশি আসলে যেমনটি বলছিলাম যে এখানে যারা স্বজনরা রয়েছেন তারা আসলে এখন যে তারা মানসিকভাবে প্রস্তুত যে তারা যে লাশটি যে স্বাভাবিক একটি মরদেহ সেটিও পাবে না, তারা আসলে আগুনে পোড়া একটা কুণ্ডুলির মতো পাবে। তারা অন্তত সেই জিনিসটা নিয়ে অন্তত দাফন বা যাদের সৎকার করা সেই জিনিসটা করতে পারে একটি মানসিক শান্তির জন্যই তারা আসলে এখানে আছেন। এবং যেমনটি বলছিলাম যে প্রক্রিয়া চলছে, যত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে তাদের সেই মরদেহ হস্তান্তর করা হবে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছ থেকে এই মর্গ থেকে এখনকার মতো সবশেষ। শফিক। ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে। কাগজে কলমেই আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ। বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিকল্প ভাবা হবে। এ ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত 9 জনকে 1 লাখ টাকা করে চেক প্রদান করেন ওবায়দুল কাদের। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কেমিক্যালের গোডাউনগুলো অনতিবিলম্বে সরিয়ে নিতে প্রাইম মিনিস্টার নিজেই যেখানে নির্দেশ দিয়েছেন এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছেন। আর্থিক সাহায্য, পুনর্বাসন, এ ব্যাপারে যা যা করণীয় সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বিএনপির মহাসচিবটি বলছে, এতগুলো লোকের প্রাণহানি, মানুষের দুঃখ দুর্দশাকে পুঁজি করে আমাদের কারো রাজনীতি করা উচিত নয়। সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকায় অপকর্ম করেও জবাবদিহি করতে হচ্ছে না। গণশুনানিতে চকবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রস্তাব পাঠ করেন ফখরুল। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। 5 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম এবং নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। গণতন্ত্র নেই বলেই আজকে মানুষ মেরে ফেললেও জবাবদিহি করতে হয় না, পুড়িয়ে দিলেও জবাবদিহি করতে হয় না, ডাকাতি করলেও জবাবদিহি করতে হয় না। কোর্টে যেটা হবে, ট্রাইব্যুনালে যেটা হবে, সেটা মামলা ফাইল করা হয়েছে, সেগুলো হবে। যারা প্রার্থীরা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, লিখিত আকারে তো তারা দিয়েছেন, কিন্তু সে মৌখিক আকারে সংক্ষেপে সেটা জানানো যে কিভাবে তাদের সেই নির্বাচনের অভিজ্ঞতাটা তুলে ধরা, কি ঘটেছিল জানানো, যাতে জনগণ মালিক হিসাবে এই জিনিসটা জানতে পারে। অগ্নিঝড় থেমেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। রাজধানীর চকবাজারের আগুনের পর পুরো এলাকা এখন যেন মৃত্যুপুরী। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। জীবনধারণের জন্য অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন আত্মীয় স্বজনের বাসায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগুন নিভে গেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। চকবাজারে যে জায়গাটি আগুনে ঝলসে গেছে তার আশেপাশের অন্তত 4টি মহল্লা এখন যেন মৃত্যুপুরী। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ অভাবে ভুগছে হাজার বিশেক মানুষ। নেই গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ। খাবেন কি আর ঘুমাবেন কোথায়, এ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের।
কিভাবে মানুষের তো গ্যাস নেই, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে, আল্লাহ হুকুম যখন কখন আছে এটা বলা যায় না। ওরা বলতে 4-5 দিন লাগতে পারে। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় আছি। আমাদের মনে হয় যেহেতু আগুন এখন নিভে গেছে, এখন আগুনের কোনো সমস্যা নাই, আমার মনে হয় পানি এবং গ্যাস এবং বিদ্যুৎটা মানে সংযোগ দিলে মানে সবচেয়ে উত্তম। পানি বিদ্যুৎ না থাকায় পরিবার পরিজন সহ অনেকেই চলে গেছেন অন্য এলাকার আত্মীয় স্বজনের বাসায়। কবে নাগাদ বাসযোগ্য হবে এলাকা তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আমাদের বাসা আপনার যারা আছে সব চলে গেছে, আশেপাশে এদিকে যারা লোকজন ছিল সব চলে গেছে এখান থেকে। কালকে রাত্রে এখান থেকে সবাই চলে গেছে, যা যা আত্মীয় স্বজনের বাসা চলে গেছে। যা পানি ছিল সব তো নিয়ে গেছে ওরা, ওই মধ্যে গেল গিয়ে। কিন্তু আমাদের এখানে এখন পানি খুব সমস্যা হতেছে, পানি উঠাইতে পারতেছি না। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর থেকে রাত অবধি এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষ সরাতে নিরন্তর কাজ করছে সিটি কর্পোরেশন। 30 জনের মতো পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব। এখন সারা রাত লাগুক আর সারাদিন লাগুক। এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এমন আকুতির পাশাপাশি মানুষগুলোর চাওয়া সরিয়ে নেওয়া হোক সব কেমিক্যাল গোডাউন। কেমিক্যাল জাতীয় গোডাউন ফ্যাক্টরি যা থাকবে ডেফিনেটলি ওগুলো এখান থেকে সরাই দেওয়া উচিত। নিমতলী থেকে চকবাজার লাশের মিছিলে লাশ, এরপরও শিক্ষা পায়নি বাংলাদেশ। এলাকাবাসী বলছেন আর কতকাল দেখতে হবে এমন জীবনের অপচয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে 6 জনের মৃত্যু। নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে চলছে এখন মাতম। 12 জনের পরিচয় পাওয়া গেলেও মেলেনি অনেকের খোঁজ। সকালে নিজ নিজ গ্রামে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সন্তান সহোদর মাসুদ রানা ও রাজু পারিবারিক সচ্ছলতা ফেরাতে রাজধানীর চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন। পরিবার পরিজন নিয়ে থাকতেনও একই এলাকায়। বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা তাদের, কিন্তু আগুনে দগ্ধ হওয়া তাদের অঙ্গার দেহ ফিরবে তা কোনোদিন ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেরই নিজস্ব ব্যবসা ছিল রাজধানীর চকবাজারে। কেউ বা কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন এদের মধ্যে কেউ কেউ। প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে প্রতিটি পরিবারে। আমার বাবার কোনো নাই, আগুন দেখি সাঁতার ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। সারা রাত ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই, এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজনের হতাহত হওয়ার বেদনায় সমব্যথী এলাকাবাসীও। শোকের আবহ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আমাদের এলাকায় প্রায় 15-20 জন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে, আমরা এখনো পুরো নিউজ জানি না। অতি দ্রুতভাবে এদের শনাক্ত করে আমাদের দেশে এই লোকগুলা পাঠিয়ে দেওয়া হোক। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে, তার মধ্যে আমি 7 জনকে শনাক্ত করতে পেরেছি। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর এলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সময় সংবাদ, নোয়াখালী। নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গুদাম সরিয়ে নেয়ার জোর সুপারিশ ছিল, তা এখনও কাগজে কলমে থাকায় ক্ষোভ জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর তদন্ত কমিটি না করে সরকারের উচিত যাদের অবহেলায় চকবাজারের একই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দৃশ্যটি এখন থেকে ঠিক 8 বছর আগের পুরান ঢাকার নিমতলীর রাসায়নিকের গুদামের আগুন সেদিন কেড়ে নিয়েছিল 124টি তাজা প্রাণ। বিস্ময় ভরে পুরো জাতি সেদিন প্রত্যক্ষ করেছিল মুহূর্তেই কিভাবে জনবহুল এই এলাকাটি পরিণত হয়েছিল অভিশপ্ত মৃত্যুপুরীতে।
ঘটনার পর বেশ কিছুদিন পুরো দেশ জুড়ে ছিল আলোচনা সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছিল একাধিক তদন্ত কমিটি। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন ও কারখানা অপসারণ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে কিছুদিন পর প্রতিবেদন দেয় কমিটি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পেরিয়ে গেছে ৮ বছর, যা আজও দেখেনি আলোর মুখ। ফলাফল আরেকটি নিমতলী, সারি সারি লাশ আর স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ। সঙ্গে রাষ্ট্রের সেই পুরনো রূপ, তদন্ত কমিটি গঠন, কিছু ক্ষতিপূরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিশ্লেষকদের প্রশ্ন, এভাবে আর কতদিন? আমাদের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়তা আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, আমরা এখন আর কাউকে দোষারোপ করার সুযোগ আর পাচ্ছি না। আসলে আমরা কি চিৎকারই করে যাব না? সত্যিকার অর্থে মানুষের মৃত্যুকে, মানুষের জীবনকে মূল্যায়ন করে এই মৃত্যুর মিছিলকে বন্ধ করার সচেষ্ট হব। এই সরকারের আমলে এর চেয়ে বড় দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছো। তাহলে তোমার এই তথ্য আমি কেন বিশ্বাস করব? মুখ বন্ধ করার জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সীমাহীন অবহেলা আর গুটি কয়েক মুনাফা লোভীদের লালসার কারণে এমন মৃত্যুর মিছিল কমছে না উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন। 10 বছর ধরে আমাদের অকর্মণ্যতা, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কোথায় সমস্যা, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দৃঢ়ভাবে ব্যর্থ হলাম, তাহলে মেনে নেওয়া বড়ই কষ্টকর। নিমতলীতে যে কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং তার আলোকে যে সুপারিশগুলি করা হয়েছিল, কাদের দায়িত্ব ছিল তাদের এইগুলি বাস্তবায়ন করার জন্য, এই মানুষগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকার 2 নম্বরে থাকা এই শহরের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। দেখছেন সময় সংবাদ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে 6 জনের মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, গতকাল সকালে কুমিল্লায় এক বিকাশ ব্যবসায়ীর 58 লাখ টাকা ছিনতাই এর ঘটনায় 15 লাখ টাকা সহ 2 ডাকাতকে আটক করা হয়। পরে তাদের নিয়ে দাউদকান্দি এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আল আমিন নামে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। খুলনার নিরালা কবরস্থান এলাকায় মাদক বেচা কেনার খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এ সময় মাসুদ রানা নামে এক ব্যবসায়ী নিহত হয়। এদিকে কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে গোলাগুলিতে আরও এক মাদক ব্যবসায়ীর নিহত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা এবং ময়মনসিংহে বন্দুকযুদ্ধে আরও 2 মাদক ব্যবসায়ী মারা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড, কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারে ওয়াহিদ মেনশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ। ওয়াহিদ মেনশনে ছিল না অগ্নি নিরাপত্তা, বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না, জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, বললেন ফখরুল। উদ্ধার 67 লাশের 46 জন শনাক্ত, 45 জনকে স্বজনের কাছে হস্তান্তর। বাকিদের লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষায় নমুনা সংগ্রহ চলছে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।